টেকসই উন্নয়নের পরিক্রমা স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা। এই দর্শনে 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণা হয়েছে আজ, যেখানে বাজেটের আকার ধরা হয়েছে 7,97,000 কোটি টাকা। গত বছর যেখানে বাজেটের আকার ছিল 7,61,785 কোটি টাকা, এবার বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5,41,000 কোটি টাকা, যেখানে ঘাটতি থাকবে 2,56,000 কোটি টাকা। এছাড়া বার্ষিক উন্নয়ন বাজেট এডিপি ধরা হয়েছে 2,65,000 কোটি টাকা, যা গত অর্থ বছরের চেয়ে 2,000 কোটি টাকা বেশি। তবে এবারের বাজেটে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে মূল্যস্ফীতি কমানো। 10% থেকে নামিয়ে 2024-25 অর্থ বছরে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনাই এই সরকারের মূল চ্যালেঞ্জ থাকবে এবারের বাজেটে। দর্শক, আজকের বাজেট ঘোষণা নিয়ে আমরা সারাদিন সংবাদ প্রচার করেছি, চেষ্টা করেছি দর্শকদের সামনে 2024-25 অর্থ বছরের ঘোষিত বাজেটের আদ্যপান্ত তুলে ধরতে। আগামী 1 ঘন্টা আমরা এ নিয়ে আরও বিস্তার আলোচনা করব। আলোচনা করতে আমাদের সাথে দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ী, নেতা, অর্থনীতিবিদ এবং আমাদের সহকর্মীরা অংশ নেবেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত ও আমার সহকর্মী, এখন টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক এজি মাহমুদ। আপনাদের স্বাগত। এছাড়া আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বগুড়া চেম্বার অফ কমার্সের পরিচালক শায়রুল ইসলাম এবং রয়েছেন খুলনা চেম্বার অফ কমার্সের পরিচালক মিনহাজুজ্জামান সজল। আপনাদের দুজনকে স্বাগত। নিশ্চয়ই আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন, সজল ভাই এবং রয়েছেন শায়রুল ভাই। জি, আমরা আপনাদের সঙ্গে আলোচনা আসবো। শুরুতে একটু যেতে চাই দাদা আপনার কাছে। আজকে তো বাজেট হলো 2024-25 অর্থ বছরে। আপনি জানেন যে আমরা আকারও বলেছি বাজেটের, যদিও বলা হচ্ছে যে গত কয়েক বছর বাজেট যে হারে বাড়ছিল, এবারের বাজেট ওই হারে বাড়েনি। সামগ্রিকভাবে বিশ্বমন্দা রয়েছে, দেশের অর্থনৈতিক অবস্থা রয়েছে। যদি বলি কি আপনি বাজেট দেখছেন কিভাবে এবারের বাজেট? আমি আপনাদের এই স্ক্রিনে যে একটা দৃশ্য দেখাচ্ছে, দেখেন পাখি উঠতেছে আর টাকা উঠতেছে, জি, সঙ্গে কাগজ উঠতেছে। তো বাংলাদেশে যেমন পাখি উড়ে, এই বাতাসে টাকাও এরকম উড়ে, যে পারে ধরো আর যে পারে না সে ধরে না। তো আমাদের এই যে ব্যবসায়ীরা আছেন, যে আপনি বললেন যে মূল্যস্ফীতি কমানো, আমি অনেক সময় ব্যবসায়ীদের এফবিসিসিআই বা বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে, তাদেরকে বলি যে আপনাদের প্রত্যেককে উচিত পুরস্কৃত করা আপনাদের সাংগঠনিক দক্ষতার জন্য। ঢাকায় আজকে 50 টাকার পেঁয়াজ হঠাৎ করে 70 টাকা হয়ে গেল। ওই গ্রামের চরের মধ্যে একটা বাজার, সেও 70 টাকা 75 টাকায় একদিনে দাম বাড়ায় দিল। কেউ এই যে ভেতরে একটা অদৃশ্য সুতা কাজ করে বাংলাদেশে, এইটা কেন? এইটা তো একটা অদ্ভুত ব্যাপার আর কি। অনেকেই বলে যাচ্ছে, এই যে বললো যে টাকা সুদের হার বাড়ায় দিলে ব্যাংকের ঋণ একটু কম নেবে ব্যবসায়ীরা, কারণ বেশি শোধ করতে হবে। তো এখন ব্যাংকে টাকা নিয়ে যদি শোধই করতে না হয়, তো সুদের হার 10% হলো না 18% হলো, তাতে সমস্যা কোথায়? এগুলো হচ্ছে ব্যবসা বাজেটের একটা বড় সমস্যা। আমার মনে হয়েছে যে অর্থমন্ত্রী এই দিকগুলো, বা আওয়ামী লীগ সরকার, শুধু অর্থমন্ত্রী এই দিকগুলো খুব মনোযোগ দেননি। আর একটা হচ্ছে বাংলাদেশে অর্থমন্ত্রীরা, একটা কথা অনেক সময় বলা হয় যে আগের চেয়ে অনেক বুদ্ধিমান হয়ে গেছেন। আমরা আমাদের 20-30 বা 40 বছর আগে দেখছি যে এই পোস্ট কার্ডের দাম কত হবে, এনভেলপের দাম কত হবে, টেলিফোন চার্জ কত হবে, বিদ্যুতের রেট কত হবে, এই সব কিছু বাজেটে দেওয়া হইতো আর কি। তেলের দাম কত হবে, ভোজ্য তেলের শুল্ক কত হবে, এইগুলো সব কিন্তু বাজেটে শুল্ক কর প্রস্তাব থাকতো আর কি। এখন অর্থমন্ত্রীরা বাজেটে না গিয়ে এইগুলো সারা বছর ধরে এই কাজগুলো করেন আর কি। বাজেটের সময় একদিনে যেন 700 পণ্যের উপরে কর বাড়লো, এই ব্যাপারটা চোখে না পড়ে, এই জন্য এই কাজগুলো সারা বছর ধরে করেন আর কি। আর ব্যবসায়ীদের মধ্যে এমন একটা মনোভাব কিন্তু দাঁড়িয়ে গেছে আর কি, ব্যবসা করা খুব ভালো, ব্যবসায়ীদের পরিশ্রম করতে হয়, বিশেষ করে শিল্প যারা করেন তারা তো তার বেতন দিতে হয়, আন্তর্জাতিক বাজারে
পণ্য কেনা উঠানামা করলে দাম বা সরকারের নীতি পরিবর্তন হলে পরে সেগুলো অনেক কঠিন। কিন্তু তারপরেও বাংলাদেশে ব্যবসায়ীরা কিন্তু আমাদের অর্থনীতির আকার যতটা বড় হয়েছে কিন্তু সেই তুলনায় ব্যবসা বাণিজ্য যারা ভালো করেন তারা কর দেন না, যে কারণে পরোক্ষ করের উপরে চাপটা বেশি পড়ে। এই মোবাইল টেলিফোন একটা চিঠি লিখলেই তো আদায় হয়ে গেল, কিংবা ব্যাংকে টাকা জমা রাখে যারা, আমরা টাকা জমা রাখে পাবলিকে, আর ব্যাংকের 5-10 জনকে ঘোষণা করে দেয় যে এরা মালিক। জি, এই জায়গাটায় সহজ করের জায়গায় আগে একসময় আমদানি শুল্ক বেশি ছিল, কারণ আমদানিটা এখন ভ্যাটটা বেশি হয়ে গেছে, পরোক্ষ কর, প্রত্যক্ষ করেও যাচ্ছে না এই জায়গাটা। জি দাদা, আপনি ব্যবসায়ীর কথা বলছিলেন, ব্যবসায়ীদের বিষয়ে আপনি কথা বলছিলেন। আমাদের সঙ্গে দুজন ব্যবসায়ী মুহূর্তে যুক্ত রয়েছেন। বগুড়া থেকে রয়েছেন একজন, খুলনা থেকে আছেন একজন। আমরা একটু বগুড়া চেম্বার অফ কমার্সের যিনি পরিচালক শায়রুল ইসলাম তার কাছে যেতে চাই। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন শায়রুল ভাই? আপনি আমাদের সঙ্গে ছিলেন শুরু থেকেই, নিশ্চয়ই এখন আছেন। একটু আমরা আপনার কাছে জানতে চাইবো যে এই যে বাজেট ঘোষণা হলো আজ 2024-25 অর্থ বছরের 7,97,000 কোটি টাকার, আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন আপনারা কিভাবে দেখছেন বাজেটটি? কতটা ব্যবসা বান্ধব হয়েছে বাজেট? যে আমরা বগুড়ার সঙ্গে যুক্ত হব, আমরা একটু সময় নিচ্ছি, আমাদের যুক্ত তিনি হচ্ছেন। আমরা তারা একটু যেতে চাই আমার সহকর্মী এজিম আপনার কাছে। আপনি সারাদিন আছে সংবাদ সংগ্রহ করেছেন, প্রচার করেছেন, কি মনে হলো এবারের বাজেটের, যদি সরকার নিজেই নানানভাবে বলার চেষ্টা করছে যে মূল্যস্ফীতিটা কমানো তাদের জন্য একটি মূল চ্যালেঞ্জ হবে, আপনার আজকে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কিংবা প্রচার করতে গিয়ে কি মনে হচ্ছে, আরও কি চ্যালেঞ্জ রয়েছে বাজেটে? মাহমুদ রাকিব, আমার কাছে যেটা মনে হয়েছে যে আজকের এই যে 7,97,000 কোটি টাকার যে বাজেট দিলেন অর্থমন্ত্রী, সেখানে লক্ষ্য করলাম যে আইএমএফের আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF তাদের একটি বিপুল চাপ অনুভূত হয়েছে এবারের প্রস্তাবিত বাজেটে। আমার কাছে তেমনটাই মনে হয়েছে, কারণ আজকে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে বেশিরভাগ পণ্যের যেসব দাম বেড়েছে সেই পণ্যের তালিকাগুলোই বেশি, দাম কমার ক্ষেত্রে পণ্যের তালিকার সংখ্যা খুবই কম। এবং আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু ব্যাপার, যেমন আগে আমরা খেয়াল করতাম যে দেশীয় যে শিল্প রয়েছে সেখানে সরকার কর অব্যাহতি দিত বা কর বসাতো না এরকম, কিন্তু এবার শুরুতেই খেয়াল করলাম আমরা যে দেশীয় যে আমাদের ফ্রিজ রয়েছে, এসি রয়েছে, তার উপরে সরকার কর আরোপ করছে, সেগুলোর দাম বাড়াচ্ছে। তাতে করে বোঝাই যাচ্ছে সরকার আসলে এনবিআরকে তো চাপ দিচ্ছেই, কারণ হচ্ছে বিপুল অঙ্কের একটি রাজস্ব আদায় করতে হবে এনবিআরকে খুব স্বাভাবিকভাবেই, কারণ IMF তো শর্ত দিয়ে দিয়েছে যে এনবিআরকে রাজস্ব আয় বাড়াতে হবে, যেহেতু আমাদেরকে কর জিডিপির অনুপাত বাড়াতে হবে। সুতরাং এনবিআরও চিন্তা করছে কোন কোন যে খাত রাইজিং সেক্টর রয়েছে সেসব রাইজিং সেক্টরের উপরে আমরা কর আরোপ করে আরও বেশি কর আদায় করতে পারি, রাজস্ব বাড়াতে পারি। তবে সাধারণ মানুষকে একদিক থেকে স্বস্তি দেওয়া হচ্ছে আমরা যদি চিন্তা করি যে প্রত্যক্ষ করের জায়গায় আয়কর, যে আমরা জানি করমুক্ত আয়সীমার যে বিষয়টা জানি আমরা, যে 3.5 লাখ টাকা সাধারণ করদাতার ক্ষেত্রে, সেটি কিন্তু বাড়ানো হয়নি। এই জায়গাটি নারী ও প্রবীণদের জন্য বাড়ানো হয়নি, হ্যাঁ 4 লাখই রয়েছে। হ্যাঁ, এবং খুব স্বস্তির জায়গা কিন্তু এটি যে করমুক্ত আয়সীমাটি বাড়েনি। অন্যদিকে যদি আমরা একটু খেয়াল করি যে কর্পোরেট করের ক্ষেত্রে কিন্তু এক ধরনের বৈষম্য আমার কাছে মনে হয়েছে, যে আমরা জানি যে লিস্টেড নন লিস্টেড কোম্পানির মধ্যে একটি বড় ধরনের ফারাক রাখা প্রয়োজন। কারণ যদি পুঁজিবাজারে তালিকাভুক্ত এবং তালিকাভুক্ত নয় এমন কোম্পানির মধ্যে যদি আমরা করের ফারাকটা বেশি রাখি, তখন অনেক বড় বড় কোম্পানি রয়েছে যারা পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে চায়। কিন্তু এবার আমরা লক্ষ্য করলাম যেসব কোম্পানি পুঁজিবাজারে নেই, নন লিস্টেড, তাদের ক্ষেত্রে ট্যাক্স ওয়েভারের কথা বলা হচ্ছে 27.5% থেকে সেটি 2.5% কমিয়ে বলা হচ্ছে, যদিও বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে তাদের লেনদেন যেগুলো হয়, যে একক লেনদেন যদি সেটি 5 কোটি টাকা বা 5 লাখ টাকার মতো হয় সেটি ব্যাংকের মাধ্যমে করতে হবে, সার্বিক যদি লেনদেনটা হয় 30 কোটি টাকা সেটি ব্যাংকের মাধ্যমে, বিশেষ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এছাড়া একক কোম্পানিকেও কিন্তু সরকার উৎসাহিত করছে, আমরা দেখছি এটির নীতিমালা বেশ কিছু বছর আগে হয়েছে। এবারও কিন্তু যে 22.5% ছিল একক কোম্পানির ক্ষেত্রে সেটিকে আবার 20%, কিন্তু শর্তগুলো যুক্ত করে দেওয়া হয়েছে।
তো সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে একদিক থেকে এনবিআর চাইছে তাদের কর জাল আরো কিভাবে বিস্তৃত করা যায়। তবে খানিক আগে দাদার সাথে কথা হচ্ছিল আমার, সেখানে আমরা আলাপ করছিলাম যে প্রত্যক্ষ করের যে জায়গাটি সেটি এনবিআর বাড়ানোর দিকে খুব বেশি মনোযোগ দিতে পারছে না, এবারও সেটি মনোযোগ দিতে পারেনি। আর আইএমএফ যে বারবার বলছিল এনবিআরকে যে আমাদের রাজস্ব খাতকে সংস্কার করতে হবে, সংস্কার করে এমন পর্যায়ে নিতে হবে যেন আমরা কর জালটা বিস্তৃত করতে পারি, কর বৈষম্য দূর করতে পারি। যারা বেশি অর্থ সম্পদ আয় করছেন তারা বেশি কর দেবেন, যারা কম অর্থ আয় করছেন তারা কম আয় উন্নত কর দেশে দিবেন। যেটি হয় কিন্তু সেই ধরনের আমাদের সেটি হয় না, আমাদের সেই সবার ধরনের কোনো একভাবে দেয়া কাঠামো হয়। কিন্তু এবার আমরা খুব বেশি দেখলাম না, যদিও একক ব্যক্তির এটি কিন্তু ক্ষেত্রে- এবার প্রত্যাশিত ছিল। হ্যাঁ, যদিও স্ল্যাবটি বাড়ানো হয়েছে, আমরা দেখছি যে 25 ছিল এর আগে একক ব্যক্তির ক্ষেত্রে, সর্বোচ্চ সেটি 30 করা হয়েছে। কিন্তু যারা বেশি আয় করবেন তারা বেশি কর দিবেন, যারা কম আয় করেন কম কর দিবেন। রাজস্ব খাতের কি কি সংস্কার হবে, কিভাবে ভ্যাট বাড়বে। আমরা একটু এই বিষয়ে একটু ব্যবসায়ীদের সাথে কথা বলতে চাই। আমাদের সঙ্গে খুলনা চেম্বার অফ কমার্স এবং বগুড়া চেম্বার অফ কমার্সের দুজন ব্যবসায়ী নেতা রয়েছেন। আমরা একটু যেতে চাই বগুড়ায় রয়েছেন বগুড়া চেম্বার অফ কমার্সের পরিচালক শাহিরুল ইসলাম। শাহিরুল ভাই, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। জানতে চাই আজকে যে বাজেট ঘোষণা হলো 2024-25 অর্থ বছরের, কতটা ব্যবসায়ী বান্ধব, আপনারা কতটা এই বাজেট মনে করছেন আপনাদের ব্যবসায় উপকারী হবে, একটু জানতে চাই। এই ধন্যবাদ আপনাকে। ব্যবসায়ীরা কতটুকু উপকার হবে এটা তো দেশের অর্থনৈতিক সঞ্চালনের উপরে এটা নির্ভর করবে। কারণ আমাদের ব্যবসায়ীরা জানেন যে সবচেয়ে বেশি রাজস্ব দেয়, অথচ ব্যবসায়ীরাই বেশি এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেহেতু আমরা এলসি করতে পারছি না, যেহেতু আমাদের এলসি সংকট আছে। তো আমার মনে হয় যেটা এক ভাই বলতেছিলেন যে এই ব্যাংকগুলোতে যে পরিমাণ টাকাগুলা বড় বড় লোন দিয়ে সরে যাচ্ছে, এই টাকাগুলো মনে করেন যে আমাদের যে কোনো মূল্যে ঠেকাতে হবে। আর আমাদের বিশেষ করে যারা ব্যাংক ডিফল্টার, এটা আমি একটু আমাদের উদাহরণ দিই। আমাদের বগুড়া চেম্বারের সভাপতি মাসুদুর রহমান মিলনের নেতৃত্বে আমরা হচ্ছে যে এখানে সুদবিহীন কিছু লোন দিয়েছিলাম। এই লোনগুলা নতুন নতুন উদ্যোক্তা আমরা সৃষ্টি করছি, যেটা বাংলাদেশের মধ্যে আমার মনে হয় বগুড়া চেম্বারটাই সবচেয়ে এটা উদাহরণ হয়ে থাকবে বাংলাদেশে, যে আমরা সুদমুক্ত ঋণ দিয়ে আমরা নতুন নতুন উদ্যোক্তা দিচ্ছি। এই উদ্যোক্তা যখন মনে করেন যে উদ্যোক্তাটা আমাদের ফেল করছে, আমাদের সুদমুক্ত দেওয়ার পরেও আমাদের কিস্তি ঠিক মতো দেয়নি বা আমাদের দেয়নি, আমরা কিন্তু তাকে সামাজিকভাবে বয়কট করতেছি। আমরা কিন্তু তাকে সামাজিকভাবে ফেসবুকে দিয়ে দিচ্ছি যে আমাদের সুদমুক্ত ঋণ দেয়নি। আর যারা দিচ্ছে তাদেরকে আমরা আরও উৎসাহিত করতেছি, তাদেরকে আরও বিনা শর্তে অনেক লোন বাড়ায় দিচ্ছি। আমার মনে হয় এইরকম যারা ব্যাংকের ডিফল্টার হবে তাদেরকে আমরা যদি সামাজিকভাবে বয়কট করি, সামাজিকভাবে তাদের বিদেশ ভ্রমণ বন্ধ করে দিই, সামাজিকভাবে তাদের ট্রেনের টিকিট কাটতে পারবে না, এরকম যদি করি, আমার মনে হয় এই প্রবণতাটা কমে আসবে এবং তখন দেখবেন যে আমাদের ব্যবসায় আস্তে আস্তে আরও উন্নতি হবে। আমার এই বিশেষ করে বাজেট একটু যেতে চাই খুলনায় রয়েছেন খুলনা চেম্বার অফ কমার্সের পরিচালক মিনহাজুজ্জামান সজল। সজল ভাই, একটু জানতে চাই আজকের যে বাজেট হলো 2024-25 অর্থ বছরে, এখানে আপনি জানেন যে করমুক্ত আয়করের বিষয়টি সেটি আগে যা ছিল সেটিই রয়েছে। তো এরকম ব্যবসায়ের ক্ষেত্রে আপনাদের কেমন কোনো চাওয়া ছিল কি না, যে কিছুটা আপনারা সুযোগ সুবিধা বেশি চান, যেটি পেয়েছেন বা পাননি, এমন কি রয়েছে? আপনাকে ধন্যবাদ। 2024-25 অর্থ বছরে একটি বাজেট আজকে পেশ হয়েছে, অনেক বড় একটি বাজেট, এবং আমরা ব্যবসায়ীরা সবসময়তেই চাই যে বাজেটটা ব্যবসা বান্ধব হোক। অর্থনীতির চাকা যদি সচল থাকে আমরা ব্যবসায়ীরা লাভবান হব, এবং আমরা সবসময়তেই চাই সরকারকে কর প্রদান করতে। তবে কিছু কিছু ক্ষেত্রে যে আমার ব্যক্তিগত অভিমত যেটা, যে আমরা দেখতে পেলাম যে কালো টাকা সাদা করার ক্ষেত্রে 15% কর জমা দিয়ে এটা সাদা করা যাবে, আবার যারা রেগুলার আমরা কর দিই সেটা করা হলো 25 থেকে 30%। এইখানে আমার মনে হয় একটা বৈষম্যের ব্যাপার আছে, সেদিকটা এনবিআর নজর দেবেন বা সরকার নজর দেবেন বলে অন্তত আমি মনে করি। আর আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের, বিশেষ করে আমাদের খুলনা অঞ্চলের বাজেটের বরাদ্দ রাখার বেশি করে প্রয়োজন, কারণ এটা যেহেতু সমুদ্রের কাছাকাছি এলাকায়, এখানে প্রায় ঝড়ঝাপটা লেগেই থাকে, সেই জন্য আমার মনে হয় যে আমাদের এই খুলনা অঞ্চলের জন্য পাইপলাইনে গ্যাস সরবরাহ, বিমানবন্দর
পাশাপাশি আপনার পর্যটন, এখানে সুন্দরবনকে ঘিরে পর্যটন বিস্তার ঘটানোর জন্য বাজেটে বরাদ্দ থাকা প্রয়োজন বলে আমি মনে করি। আমরা শুনছিলাম দুজন ব্যবসায়ী প্রতিনিধির কথা, যারা প্রান্তিক পর্যায়ে ব্যবসা বাণিজ্য করে থাকেন, এবং বলা হয়ে থাকে কিন্তু প্রান্তিক পর্যায়ে ব্যবসায়ীরাই দেশের অর্থনীতি কিন্তু এগিয়ে নিচ্ছে অন্যান্য সবার মতোই। তো এই যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে এবার কিন্তু আরেকটি বিষয় বাজেটে এসেছে, কালো টাকা সাদা করার বিষয়ে। কি কি উপায় সাদা করা যাবে, কতটুকু সেখানে একটু জরিমানার মতো বিষয় রয়েছে, আপনি জানেন সরকারের যে কালো টাকা সাদা করার বিষয়, সেটি কতটুকু ব্যবসায়ী বান্ধব হলো, নাকি এটি আরও যারা কালো টাকা বানাচ্ছেন তাদের আরও উৎসাহিত করা হলো? আমরা সে বিষয়ে কথা বলবো। তবে দর্শক, তার আগে নিচ্ছি আমরা ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, আপনারা আপনাদের সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পর। কথা বলছিলাম 2024-25 অর্থ বছরের বাজেট নিয়ে। আমরা যেটি আলোচনা করছিলাম বিরতিতে যাওয়ার আগে, যে কালো টাকা সাদা করার বিষয়ে প্রত্যেক বাজেটে কিন্তু একটি আলোচনার বিষয় থাকে, বা এটি নিয়ে নানান কথা হয় ব্যবসায়ীদের কিংবা যারা নানানভাবে টাকা অর্থ উপার্জন করে থাকেন। তো এবার বাজেটেও সেই সুযোগটি রাখা হয়েছে, আপনারা দুজনেই জানেন। একটু আমি আমার সহকর্মী এজি মাহমুদ আপনার কাছে জানতে চাইবো যে এবার যে প্রক্রিয়ায় কালো টাকা সাদা করার বিষয়ে বলা হচ্ছে, সেখানে জমি রয়েছে, ফ্ল্যাট রয়েছে, শেয়ার মার্কেট রয়েছে, এবং সেখানে একটি জরিমানার ব্যাপার কিন্তু রাখা হয়েছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন, বা সংবাদ সংগ্রহ করতে গেছে কি মনে হচ্ছে, এটি কতটা মানে ব্যবসা বান্ধব হলো, অর্থনীতির জন্য সুফল বয়ে আনবে কিনা? আচ্ছা, এখানে একটি ব্যাপার রয়েছে, সেই ব্যাপারটি দাদার কাছ থেকে আমরা শুনবো পরবর্তীতে। আমি একটু যেটা বলি সেটা হচ্ছে, আমরা দেখি যে কালো টাকা সাদা করার সুযোগ প্রতি অর্থ বছরে দেওয়া হয় না। কখনো কোনো অর্থ বছরে দেওয়া হয়, এরপর 2-1 বছর অর্থ বছরের গ্যাপ দেওয়া হয়, তারপরে আবার দেখা যাচ্ছে যে এই সাদা করার সুযোগটি দেওয়া হয়। আর প্রথমত সেটি হচ্ছে, এটিকে কালো টাকা আমরা বলি, মানে অনেক ক্ষেত্রে এটা মানে মানুষকে আকর্ষণ করে। কালো টাকা সাদা করার কথা আমরা হেডলাইনের ক্ষেত্রে যদি প্রয়োগ করি, বা আমরা যদি পত্রিকায় দেখি, মানুষ খুবই উৎসাহিত হয় এই ধরনের সংবাদ পড়ার জন্য। কিন্তু একটু খতিয়ে দেখলে সেটি হচ্ছে, সব টাকাই যে আসলে ব্ল্যাক মানি এখানে তা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে উনি হয়তো বৈধভাবেই টাকাটি আয় করেছেন, অবৈধভাবে করেননি, কিন্তু সেই টাকার কোনো কারণে হয়তো ট্যাক্স দেওয়া হয়নি, আয়কর ফেলে হয়তো বা নেই, উনি হয়তো আয়কর রিটার্নে সেটি উল্লেখ করেননি, যে কারণে টাকাটি মূল যে স্রোত, আমাদের টাকার যে স্রোত বা মূল যে চ্যানেল বলি আমরা, ইকোনমিক চ্যানেলের বাইরে রয়ে গেছে। তো সেক্ষেত্রে এনবিআর সুযোগ দেয় যাদেরকে, যে যদি কোনো কারণে আপনার বৈধ আয় হয়ে থাকে, বৈধ পথে উপার্জিত অর্থই হয়ে থাকে, সেটি কোনো কারণে আপনি আয়কর রিটার্নে উল্লেখ করতে পারেননি, সেটি তাহলে আপনি নির্দিষ্ট সংখ্যক জরিমানা দিয়ে বা কর দিয়ে সেটি হয়তো বৈধ করার সুযোগ দেয়া হয়ে থাকে। তবে এক্ষেত্রে আমার খাত নিয়ে একটু কিছু বিশ্লেষণ রয়েছে বা একটু বক্তব্য রয়েছে। সেটি হচ্ছে, আমরা দেখি যে এই যে অপ্রদূষিত অর্থ, সেটি বিনিয়োগের সুযোগ দেওয়া হয়, সেটি সবসময় ব্যক্তি খাতে দেওয়া হয়। মানে আপনি ফ্ল্যাট কিনবেন, আপনি জমি কিনবেন, আপনি স্বর্ণে বিনিয়োগ করবেন, কিন্তু বিষয়টি জনকল্যাণমূলক খাতে কেন নয়? কারণ এমন হতে পারতো যে আপনি অপ্রদূষিত অর্থ বৈধ করবেন, কিন্তু সেটি খাত যদি নির্ধারণ আপনি করেই দেন, জনকল্যাণমূলক খাত যদি হতে পারে, হাসপাতাল আপনি করবেন, হাসপাতালে বিনিয়োগ করতে পারেন, আপনি শিক্ষা প্রতিষ্ঠান করবেন, বা আরও এই ধরনের মানে জনকল্যাণমূলক খাতে যদি মানে অপ্রদূষিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়া হয়, তাহলে হয়তো খানিকটা হলেও আমাদের যারা সাধারণ মানুষ তারা হয়তো খানিকটা উপকার পাবেন। আর জরিমানার যে অঙ্কটি দেওয়া হয়, আমরা দেখেছি এর আগে ছিল 10%। 2020-21 অর্থ বছরে এর আগে সবশেষ খুব সম্ভবত সুযোগ ছিল, তখন 10% মতো ছিল, এবার 15% কথা বলা হচ্ছে। যদিও এই সুযোগটি দেয়া হচ্ছে বারবার, প্রতি অর্থ বছর আমরা দেখছি যে গ্যাপ দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু খুব বেশি যে টাকা সাদা হয়েছে বা অপ্রদূষিত মানে মানির যে মূল চ্যানেলের যে এসেছে সেটা কিন্তু নয়, মানে খুব বেশি টাকা কিন্তু আসেনি। দাদা, আপনার কাছে কি এসে তথ্য, মানে কতটুকু আসলে এটি সাদা হচ্ছে? এটা কিন্তু সাদা কখনোই হচ্ছে না। আবার অন্যভাবে দেখেন, আপনি দেখেন এমনকি যারা টিউশনি করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, তারাও কিন্তু ব্ল্যাক মানির হয়ে যায়, যদি এই যে 3.5 লাখ টাকা বছরে আয় ধরেন, তাই না? জি, 3.5 লাখ টাকা আয় করলে ধরেন একজন রিক্সা চালক, তারও কিন্তু বছরে আয় ধরলে আপনার 3.5 লাখ টাকা বেশি হয়ে যায় আর কি। কারণ আপনি যদি এখন ব্ল্যাক মানি, আবার যে ধরেন বাংলাদেশে ব্ল্যাক মানি, একটা তো অর্থ পাচার, আর একটা যেটা ভাই বললেন যে বৈধভাবে যে টিউশনি করে, সে কি অবৈধ উপার্জন করে?
কিন্তু সে ট্যাক্স দেয় না। সে তো মাসে 10,000 টাকা আয় করলে তার 12 মাসে মানে 1,20,000 টাকা আয় হয়, কিন্তু সে তো বৈধ উপার্জন করে। কিন্তু 50 টাকার চাল 60 টাকা করে দিল 3 দিনের ব্যবধানে, সে তো এটা বৈধ উপার্জন না, সেটা তো একটা অবৈধ উপার্জন। কিংবা সরকার 42 টাকা 43 টাকা কেজির দরে চাল কিনছে, ঘোষণা দিচ্ছে না যে চাল সংগ্রহ করব আমি 44 টাকা দরে এইবারে, তাই তো? সেই চালটা কোনো রকম একটা প্যাকিং করে 70 টাকা দামে বিক্রি করছে, আমাদের ক্রেতাদের বাধ্য করছে একটু সাদা করে ফেললো চালটা 70 টাকা। এটা হচ্ছে অবৈধ। কিংবা আমদানি করে যে পণ্যটা নিয়ে আসছে দেশের বাজারে, কিংবা এই যে ব্যাংকের টাকা নিচ্ছে শিল্প বিনিয়োগের জন্য, সেটা না করে সে ব্যবসায় বা চোরাই কারবারে বিনিয়োগ করছে, এই জায়গাগুলো একটা। কিন্তু সরকার যে জিনিসটা পরিষ্কার করে না, অর্থাৎ বিষয়টা কি এরকম এত সহজ যে আপনার 25-30% ট্যাক্স দিতে হয় আপনার নর্মাল ইনকামে, আয় বেশি হলে আরও বেশি ট্যাক্স দিতে হয়, এমনকি কাউকে 30% উপরেও আয়কর দিতে হয় বেশি ইনকাম যাদের। ব্যাংকে যারা বেশি টাকা রাখবে, 50 লাখ টাকার বেশি রাখবে, তাকে 5,000 টাকা বা এরকম তারপর কেটে নেওয়া হবে। এই যে বিষয়গুলো, এমন কি ব্যাপারটা যে আপনার 5 কোটি টাকা ট্যাক্স হয়, আপনার 5 কোটি টাকা আপনি দিলেন না, আপনি 30% রেটে ধরেন 5 কোটি টাকা হয়, আপনি 30% রেটে দিলেন না, পরের বছর আপনার 15% দিলেই মাপ। ব্যাপারটা তো এত সোজা না। না, তা না। এই জায়গাটা কিন্তু সরকার কখনো পরিষ্কার করে না। এটি করা উচিত পরিষ্কার। সারা দুনিয়ায় নিয়ম হচ্ছে যে আপনি যে টাকাটা ট্যাক্স হয় সেটা দিলেন না, তাহলে পরের বছর আপনাকে ট্যাক্সটা তো দিতেই হবে, কিন্তু সময় মতো যে দিলেন না সেটার জন্য আপনাকে বাড়তি জরিমানা দিতে হবে। আর যদি আপনি ডিফল্টার হন, পরের বছরও যদি এই জরিমানা সহ টাকাটা না দেন ট্যাক্সের, তাহলে আপনার শুধু ট্যাক্সের অংশটা না, আপনার সম্পত্তির উপরে হাত পড়বে। এই কঠোর অবস্থানে কি সরকার কখনো গেছে? না, হয়তো যাবে দাদা, হয়তো ভবিষ্যতে আচ্ছা, এই যাবে। বিষয় নিয়ে একটু দাদার কাছে আমি একটু প্রশ্ন করতে চাই। আমরা তার কাছে আপনার প্রশ্ন নিব একটু, আমরা যেতে চাই খুলনা বগুড়া আরেকবার। আপনার প্রশ্ন আমি নিব তার আগে, তারপরে যে একটু আমি জানতে চাই, আমার সঙ্গে খুলনা এবং বগুড়া থেকে রয়েছেন দুজন ব্যবসায়ী নেতা। এবার বাজেটে আপনারা জানেন যে সবচেয়ে যেটি সাধারণ মানুষও মূলত এটি তাকিয়ে আছে, মূল্যস্ফীতি কমানো। আপনারা তো ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন। আমি একটু প্রথমে যেতে চাই বগুড়া চেম্বার অফ কমার্সের পরিচালক শাহরুল ভাই, আপনার কাছে একটু বলবেন আপনারা কি মনে করছেন সরকার যেটি বলেছে তারা 6.5% নামিয়ে আনতে চান মূল্যস্ফীতি, সেটি কতটুকু চ্যালেঞ্জিং হবে, বা আপনারা যেহেতু ব্যবসা করেন আপনারা মনে করছেন কতটুকু সেটা আপনাদের দিক থেকেও সরকার সাড়া পাবে এই মূল্যস্ফীতি কমিয়ে আনার ক্ষেত্রে? এইটা সরকার আপনার হচ্ছে যে ইচ্ছা করলে সবই পারবে না যে তা না এখন। কারণ ব্যবসায়ীরা ব্যবসা যতটুকু করতেছে, দেখেন সরকারের কাছ থেকে কতটুকু সহযোগিতা পাচ্ছে ব্যবসায়ীরা জানি না, কিন্তু ব্যবসায়ীর প্রত্যেক ব্যবসায়ী কিন্তু নিজ উদ্যোগকে কিন্তু দেশটাকে ডেভেলপ করছে, তার নিজের ডেভেলপ করছে এবং ট্যাক্স দিচ্ছে, সব কিছু নিজের উদ্যোগে। তো এই কারণে সরকার ইচ্ছে করলে পারে। সরকার এবং ব্যবসার মধ্যে যদি সমন্বয়, যেটা ভাইটা বললেন যে আমাদের এই যে সমন্বয়টাই নাই, এই যে ধরেন একটা জায়গা, কোনো জায়গায় যদি কেউ কিনতে যায়, যেটা হোয়াইট মানি বলতেছেন কি ব্ল্যাক মানি বলতেছেন এখন আপনারা, কারণ এক এক জায়গার মূল্য এক এক রকম মৌজার মূল্য আছে। এখন কেউ বিক্রি করতেছে ধরেন 1 কোটি টাকা সম্পত্তি, আবার সেটা দেখা যাচ্ছে যে দলিল দেখানো হচ্ছে যে সেটা 15 লাখ টাকা। তাহলে এই যে একটা তার ঘাটতি বা বিশাল একটা টাকাটা, এটা কিন্তু বৈধ টাকা, কিন্তু সে দেখাতে পাচ্ছে না, কারণ দলিলটা হচ্ছে 15 লাখ টাকা। আবার কোনো জায়গায় দেখেন যে 15 লাখ টাকার জায়গা কিনতে হচ্ছে 1.5 কোটি টাকা দিয়ে, তাহলে এটা আবার কীভাবে সম্ভব? তো এই কারণে সব জায়গাতেই সরকারকে সমন্বয় করতে হবে, মানে সরকারকে খুঁজে বের করতে হবে কোন জায়গায় গ্যাপ আছে, কোন জায়গায় আছে। এটা করলেই আমার মনে হয় ব্যবসায়ীরা উপর করতে হবে, সরকারের দিক থেকে সহযোগিতা পেলে পারে ব্যবসায়ীরা এবং মুদ্রাস্ফীতি যেটা বললেন যে নিচে নেবে এবং কন্ট্রোল করতে পারবে এটা। জি, আপনাকে ধন্যবাদ শাহরুল ভাই। একটু খুলনা যেতে চাই, রয়েছেন মিনহাজুজ্জামান সজল, তিনিও পরিচালক একজন খুলনা চেম্বারের। একটু আপনি বলবেন যে এই যে মূল্যস্ফীতি যেটি কমিয়ে আনার জন্য এবার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং বারবারই বাজেটের ক্ষেত্রে বলা হয়েছে, বক্তব্য আমরা শুনেছি অর্থমন্ত্রী বারবার বলছিলেন যে এটি কমিয়ে আনে তাদের মূল লক্ষ্য এবং একই সঙ্গে চ্যালেঞ্জও। এটি আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন আপনারা কতটা মনে করেন যে সম্ভব হতে পারে?
আসলে মানুষের ক্রয় ক্ষমতা যদি কমে যায় তখন তো মূল্যস্ফীতিটা বেড়ে যায় এবং মানুষের দ্রব্যমূল্য বলেন বা যা কিছুই বলেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। সরকারকে একটু সাধুবাদ জানাই যেহেতু তারা নিত্য প্রয়োজনীয় পণ্যের কিছু কিছু পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছেন। পাশাপাশি এয়ার কন্ডিশন বলেন বা এসি বলেন বা ফ্রিজ অন্যান্য যে জিনিসগুলো যেগুলো কিন্তু এখন আর মানে কোনো বিলাসিতার পণ্য নয়, এগুলো এখন নিত্য প্রয়োজনীয় জিনিসের ভেতরে পড়ছে। এগুলোর দামটাও যদি কমিয়ে নিয়ে আসে, মোট কথা মানুষের ক্রয় ক্ষমতার ভেতরে যদি সব কিছু নিয়ে আসা যায় সেক্ষেত্রে মূল্যস্ফীতি অনেকটা কমে আসবে এবং আমি মনে করি যে সরকার এক্ষেত্রে সফল হবে। পাশাপাশি আমরা যারা ব্যবসায়ী আছি আমাদেরকেও এগিয়ে আসতে হবে। আরেকটা বিষয়, আমাদের দেশে কিছু প্রবণতা আছে যে সব কিছুতেই ব্যবসায়ীদের দিকে আঙ্গুল তোলা, এটা ঠিক না। একজন ব্যবসায়ী দেখি মানে অন্যান্য পেশার লোকরাও সব ক্ষেত্রে ব্যবসায়ীদের দিকে আঙ্গুল তোলেন যে ব্যবসায়ীরা দাম বৃদ্ধি করছে, ব্যবসায়ীরা এই করছে, ব্যবসায়ীরা ওই করছে। ব্যবসায়ীদেরকে অনেক প্রতিকূলতা মোকাবেলা করতে হয়, অনেক মানুষের ডিমান্ড পূরণ করতে হয়। খোলাখুলি বললে তো অনেক কিছুই বলা লাগে। তো সে কারণে আমি ব্যবসায়ীরা এবং সরকার যদি একসাথে কাজ করে ইনশাল্লাহ এই না, সেক্ষেত্রে কিন্তু আপনারা যখন কোনো বিপদে পড়েন, ব্যবসায়ীরা কোনো বিপদে পড়ে, তখন কিন্তু সরকারও বারবার আপনাদেরকে প্রণোদনা দেয়। এটি নজির কিন্তু বারবার রয়েছে। জি, আপনারা কথা বলছিলেন আমাদের সঙ্গে বগুড়া থেকে। জি দাদা। খুলনা, বরিশাল, যশোর এই বিশাল অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড, শিল্পায়ন এগুলো বাড়ানোর বিপুল সুযোগ হয়েছে। আমার তো মনে হয় যে ওনাদের এখন এইবারের বাজেটে সবচেয়ে বেশি প্রণোদনা দাবি করা উচিত ছিল পদ্মা সেতুর সম্ভাবনাকে কাজে লাগানো। সুন্দরবন পর্যটন করলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে, ওই দাবি করা উচিত না। জি জি, শিল্প কলকারখানা কিভাবে করা যায় এটার জন্য দাবি করা যায় দক্ষিণাঞ্চল সড়কের দুপাশ ঘিরে, এটি শিল্প ছিল না, সেটি এখনো নাই, কিন্তু সেটার সেটার দরকার জন্য ছিল। কি করণীয়? জি দাদা, আমরা আপনার প্রশ্নটি তার কাছে করব। আমাদের সঙ্গে ছিলেন খুলনা থেকে মিনহাজুজ্জামান সজল এবং বগুড়া থেকে ছিলেন শাহরুল ভাই। শাহরুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে কথা বলছিলেন আপনি। আমাদের সহকর্মী এজি মাহমুদ আপনার কাছে একটি প্রশ্ন করতে চেয়েছিল কালো টাকা এবং সাদা টাকা নিয়ে। আমরা সেই প্রশ্নটি নিব, আমরা তার আগে দর্শক নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমরা একটু পরে এবার ফিরছি। ফিরে এলাম বিরতির পর। কথা বলছিলাম টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা দর্শনে যে বাজেট ঘোষণা হয়েছে আজ তা নিয়ে আমরা স্টুডিওতে ফিরবো। আমাদের সঙ্গে তার আগে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের পরিচালক অঞ্জন শেখর দাস, আর আমাদের সঙ্গে আগে থেকেই খুলনা চেম্বারের আরেকজন ব্যবসায়ী নেতা ছিলেন। আমরা একটু চট্টগ্রাম যেতে চাই। অঞ্জনদা, আপনি তো আজকে নিশ্চয়ই বাজারের খবরাখবর রেখেছেন, সারাদিন দেখেছেন। সরকার 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণা করেছে। চট্টগ্রাম তো বাংলাদেশের জন্য বড় একটি ব্যবসায়িক জায়গা, চট্টগ্রামকে বলা হয় বন্দরনগরী। তো সেখানে আপনাদের ব্যবসায়ীদের, যারা বন্দরনগরীর ব্যবসায়ীদের আশা আকাঙ্ক্ষা কতটুকু পূরণ হলো আজকের বাজেটে? আপনি ইতিমধ্যে জেনেছেন কোন কোন পণ্যের দাম বাড়বে কিংবা কমবে, কোন খাতে কত বরাদ্দ হয়েছে, কেমন আপনার প্রত্যাশা পূরণ হলো? ধন্যবাদ আপনাকে। আমি আসলে মানে এতক্ষণ যেটা শুনেছিলাম আপনার ব্ল্যাক মানি হোয়াইট করা, এটা নিয়ে আসলে আমি ইন্টারেস্টেড ছিলাম একটু বক্তব্য দেওয়ার জন্য। আপনি যেটা চট্টগ্রামের কথা বলেছেন, আসলে আমরা চট্টগ্রাম তো কোনো বিচ্ছিন্ন না, দেশ থেকে কোনো বিচ্ছিন্ন কোনো কিছু নয়। এটা আমরা আসলে বাজেটটা হয় যে পুরো দেশকে মিলে। চট্টগ্রামে যে উন্নয়ন, আসলে অফকোর্স আমি বলবো এখানে যে ব্যাট টার্মিনাল হবে বা এখানে যে ইম্পোর্ট এক্সপোর্ট হয়, বাংলাদেশের টোটাল লাইফ লাইন মানে ইম্পোর্ট এক্সপোর্ট অর্থনীতির লাইফ লাইন হলো চট্টগ্রাম, এবং ওইখানে আমাদের অনেক প্রত্যাশা আছে। তো এখন যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড আমাদের যে মুদ্রাস্ফীতি, আমরা শুধু ভালো নয়, বাংলাদেশ ভালো নয় বললে হবে না, পৃথিবীর আসলে অনেকগুলো দেশ ভালো নেই। কারণ এটা বিভিন্ন কারণে আপনারা সবাই জানেন, এখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আবার মিডল ইস্টে যে যুদ্ধ, সব মিলিয়ে আমরা ভালো নাই। এবারে যে বাজেট, এটা আসলে ছিল যে অনেক একটা চ্যালেঞ্জের বাজেট। এনিহাউ গভর্নমেন্ট এটা বাজেট দিয়েছে, সুন্দরভাবে দিয়েছে, এটার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই।
চট্টগ্রামের ডেভেলপমেন্ট বা চট্টগ্রামের বরাদ্দ নিয়ে যদি আপনি বলতে চান, মাননীয় প্রধানমন্ত্রী যেটা করেছেন, আমাদের ভেট অ্যানিমেলকে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে নিয়েছেন। আমাদের এটা অনেক কিছু উন্নয়ন হয়েছে। তো আমরা যেটা বলবো, এটা যাতে চলমান থাকে, এটা যাতে অন টাইমের মধ্যে কাজ শেষ হয়, এটা নিয়ে আসলে বিস্তারিত এখনো বলার কোনো সময় আসেনি। কারণ আমরা বাজেট পেয়েছি, বাজেটকে ক্ষুদ্রভাবে বাজেটকে এক্সপ্লেইন করার মতো এখনো ওই সময় জি আসেনি। জি, ধন্যবাদ। আমরা আপনার সঙ্গে আবার যুক্ত হবো। যে আমি একটু এখন আমাদের স্টুডিওতে ফিরতে চাই। আমার সহকর্মী একটু প্রশ্ন করতে চেয়েছিলেন দাদার সঙ্গে অনেকক্ষণ আগেই, সেই প্রশ্নটা আপনি একটু করুন দাদাকে। আচ্ছা, দাদার কাছে যে প্রশ্নটি আমি করতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে আমরা এই ব্ল্যাক মানি নিয়ে কথা হচ্ছিল, অপ্রদর্শিত অর্থ নিয়ে কথা হচ্ছিল। তো সেই প্রসঙ্গে যে প্রশ্নটি করতে চাই দাদার কাছে সেটি হচ্ছে এটি কেন আমরা প্রতি অর্থ বছরে কেন দেখি না, কেন হঠাৎ করে কেন অর্থ বছরে উদয় হয় কালো টাকা সাদা করার সুযোগ? এটি মানে এই নীতির ধারাবাহিকতা হঠাৎ করে সরকারের কাছে হঠাৎ করে কেন মনে হয় যে এবার এই অর্থ কেন বছরে মনে হয় এই অর্থ বছরের সুযোগটা কেন দেই? গুরুত্বহীন হয়ে হ্যাঁ, যায়? আবার 2-3 অর্থ বছরে আমি বন্ধ করে দিলাম সুযোগটা, মানে এটি এই প্রবণতা কেন হয়? তাতে কোনো কারণ খুঁজে পান কিনা? কখনো সরকার কখনো যেটা আপনি একটু আগে বলছিলেন যে জনকল্যাণমূলক খাতে বিনিয়োগ উৎসাহিত করা, এক। উল্টা দিক হচ্ছে যে যদি আপনাকে এই সুযোগটা আমি দিলাম 6 মাসের জন্য বা 3 মাসের জন্য বা 5 বছরের জন্য হতে পারে, এই সময় যদি আপনি আপনার পুরো ব্ল্যাক মানিটা হোয়াইট না করেন, তাহলে এমন দণ্ড দেওয়া হবে যেটা অন্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। সেই জায়গাটা কিন্তু আমরা দেখি না, চলছে বহু বছর ধরে। সামরিক শাসকরাও করছে, পরেও করেছে। এমনকি খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, সাইফুর রহমান অর্থমন্ত্রী ছিলেন, তারাও তো 2007-8 সালে ব্ল্যাক মানি হোয়াইট করেছেন। এটা তো কিন্তু কত দণ্ড দিয়ে করেছেন, নাকি অরিজিনাল যেটা ট্যাক্স হওয়ার কথা ছিল সেটাও পরিশোধ করেছেন, এই কথা কিন্তু আসে না। এই ট্যাক্স ডিপার্টমেন্ট একটা অজুহাত দেয় যে ট্যাক্সের বিষয়টা হচ্ছে ব্যক্তিগত সঙ্গে বা কোম্পানির সঙ্গে সরকারের একটা অলিখিত চুক্তি বা লিখিত চুক্তি, যে কোনো কিছু গোপন প্রকাশ্য করা হবে না। কিন্তু ট্যাক্সের বিষয়গুলো বাংলাদেশে অর্থনীতি ডেভেলপ করছে, আপনার কোনো সন্দেহ নাই, তাই না? কিন্তু উল্টা দিকে যদি ধরেন, আজকে তো আওয়ামী লীগ নেতাদের, মন্ত্রীদের ঘুম হারাম যাওয়ার কথা যে গতবারে 7,61,000 কোটি টাকার বাজেট ছিল, যেটা ঘোষণা করছে সেইটাকে 7 লাখ কোটি টাকায় কমিয়ে আনিয়েছে। কিন্তু এই যে সংশোধিত বাজেট, এইবারে 7,97,000 কোটি টাকা বলা হচ্ছে। ইনফ্লেশন রেট ধরলে তো বাজেটের আকার বাড়েনি, তাইলে অর্থনীতির আমরা শুরুতেই বলছিলাম একদম অর্থনীতির আকার বাড়লো, বাজেটের আকার বাড়লো না। কিংবা ধরেন গাড়ি এমপিদের শুল্কমুক্ত ছিল, এখন এইটা কত 40-45% ট্যাক্স দিতে হবে নতুনটা। এটা দাদা একটু যোগ করি, এই জিনিসটা যেটা দেখলাম আমরা এবার বাজেটে, সেটা হচ্ছে যে অর্থমন্ত্রী যখন বক্তব্য দিয়েছেন তিনি স্পষ্ট করে বলেননি যে 25% দিতে হবে কি হবে না। তিনি বলেছেন যে এই বিষয় নিয়ে আমরা এই বাজেট অধিবেশনে বিস্তর আলাপ আলোচনা করব। এটা নিয়ে দাদা কিন্তু আলাপ আলোচনা চলবে, তারপর গিয়ে সিদ্ধান্ত নিই। যে দাদা আমি একটু বলি, এখানে কিন্তু বেশ কয়েকদিন ধরে এমন কথা শোনা যাচ্ছিল যে এটি শেষ পর্যন্ত এই শুল্কটা থাকে কি না, যেটি 25% আছে, এটা আগের মতো মানে শুল্ক মুক্ত থাকে কিনা, তাই নিয়ে কিন্তু আলোচনা চলছে। অন্তত 80% এমপি হচ্ছে মহাকটিপতি, তাদের কি শুল্কমুক্ত 20-30 লাখ টাকার দরকার আছে ব্যক্তিগত জীবনে? দরকার নাই। এই সুবিধাটা অনৈতিক, তাও নিচ্ছেন। কেন নেবেন? এমন কোন এমপি আছে যে কোটি টাকার দামের গাড়িতে চলে না, সরকার কৃচ্ছতার কথা বলছে না? তো এমপি বঙ্গবন্ধু 73-74 সালে যখন তেলের দাম বেড়ে গেল, বঙ্গবন্ধু নিজে বড় গাড়ি রেখে ছোট গাড়িতে চলাচল শুরু করলেন। তো এখন এই যে সরকার কৃচ্ছতার কথা বলছে, ডলার মার্কেটের কারণে কম ডলার ব্যবহার করতে বলতেছে, কোন সংসদ সদস্য, কোন মন্ত্রী তার গাড়ি ব্যবহার কমিয়ে দিয়েছেন? তাদের তো সত্যিই কিন্তু দুশ্চিন্তায় পড়া উচিত ছিল যে বাজেটের আকার ইনফ্লেশনের হিসাব করলে গতবারের চেয়ে আগামী বছরের যে বাজেট, সেটাই কিন্তু পরিমাণটা বাড়েনি। অর্থনীতি বড় হচ্ছে, বাজেট বাড়াতে পারছি না। এটা নিয়ে কি এমপিরা আশা করব যে আগামী দিনগুলোতে এইগুলো নিয়ে আলোচনা, চলতি বাজেট অধিবেশন আলোচনা? দাদা হয়তো আপনি যেটি বলেছেন, হয়তো সরকারের এমপিরা দুশ্চিন্তায় রয়েছেন, আমরা জানি না সেটা কি। আমরা একটু আবার খুলনা যেতে চাই। সেখানে রয়েছেন খুলনা চেম্বারের পরিচালক মিনহাজুজ্জামান সজল। সজল, একটু আপনার কাছে আমি জানতে চাই, আপনি শুরু থেকে আমাদের আলোচনা শুনছিলেন নিশ্চয়ই, আপনি নিজেও কথা বলছিলেন। সেখানে যেহেতু বাজেটটিতে আজকে মূলত পেশ হলো, এটা নিয়ে নানান ধরনের আলাপ আলোচনা চলবে পুরো 1 মাস জুড়ে, এরপরে চূড়ান্তভাবে এটি হয়তো পাশ হবে, সেটি নিশ্চয়ই আপনিও জেনে থাকবেন। আমরা যে কথাটি বলছিলাম যে বাজেটের আকার যতটা বেড়েছে,
কিন্তু অর্থনীতির আকার তো যদি এই তুলনা করি আরও অনেক বেশি বেড়েছে, ওই তুলনায় বাজেটটা কিন্তু অতটা বাড়েনি, যেটি দাদাও একটু আগে বলছিলেন। সেক্ষেত্রে যখন আলাপ আলোচনা চলবে আগামী 1 মাস ধরে, সেক্ষেত্রে আপনারা আসলে কোন কোন জায়গায় যদি নির্দিষ্ট করে বলেন, ব্যবসায়ীরা একদম, আপনি যদি দক্ষিণ পশ্চিমাঞ্চলের কথাই বলেন, যেহেতু আপনি ওই অঞ্চলে ব্যবসা করে থাকেন, কি কি চাওয়া রয়েছে? আমাদের এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের জন্য প্রথম যেটা আমরা চাই সেটা হচ্ছে খুলনায় পাইপলাইনে গ্যাস সরবরাহ, নাম্বার 1। নাম্বার 2, আমাদের এখানে রামপালে যে এয়ারপোর্টটা বন্ধ হয়ে আছে সেই এয়ারপোর্টটা করতে হবে। নাম্বার 3, আমাদের মোংলা থেকে খুলনা পর্যন্ত এবং ভাঙ্গা থেকে খুলনা পর্যন্ত 6 লেন, এটা জরুরি। আর পর্যটনের যে বিষয়টা আমি বলছিলাম, আমাদের সিনিয়র সাংবাদিক দাদা বলছিলেন যে আসলে সুন্দরবনকে ধ্বংস করার জন্য না, এখানে ধরেন শুধু তো সুন্দরবন না, সুন্দরবন, বাগেরহাট, মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান আছে এখানে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে পূর্বপুরুষের ভিটা আছে। এই সব জায়গাগুলোকে যদি পর্যটনের আওতায় এনে খুব সুন্দরভাবে এটাকে করা যায়, পিসি রায় তার বাসভূমি এখানে পাইকগাছাতে, তো সেটা যদি করা যায়, পর্যটন শিল্পের বরাদ্দ বাড়িয়ে যদি করা যায় সেক্ষেত্রে ভালো হয়। তবে খুলনার উন্নয়নের প্রধান এবং পূর্ব শর্ত বিশেষ করে সেটা হচ্ছে যে পাইপলাইনে গ্যাস সরবরাহ। 19টা যে পাটকল বন্ধ হয়ে আছে সেগুলোকে আবার সচল করার জন্য বরাদ্দ করতে হবে, এবং মোংলা থেকে নোয়াপাড়া পর্যন্ত যে নদী, ভৈরব রূপসা নদী, সেটাকে ড্রেজিং করতে হবে। কাজীবাছা নদী সিল্টেড হয়ে গেছে, তাকে খনন করতে হবে। খুলনা নোয়াপাড়ায় যে নদীবন্দর আছে সেগুলো অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। এই সমস্ত ক্ষেত্রে বাজেটে বরাদ্দ দেওয়ার জন্য সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে। অসংখ্য ধন্যবাদ শায়রুল মিনহাজুজ্জামান সজল ভাই। দাদা, হ্যাঁ, এগুলি একদমই মানে ব্যবসা বান্ধব বেশ কিছু দাবি কিন্তু করেছেন, তো এগুলো আমরা নিয়ে কথা বলবো। সঙ্গে আর একটু বিষয় আমি আপনাকে জানাতে চাই, আপনি নিশ্চয়ই জানেন এবার বাজেটে কিন্তু নতুন করে মেগা প্রকল্প নেওয়া হয়নি, এটি একটি বিষয়। আরেকটি বিষয় কিন্তু আপনি জানেন যে প্রত্যেক বাজেটেই আমরা দেখি যে বরাদ্দগুলো রাখা হয় এর বড় একটি অংশ থাকে কিন্তু এই উন্নয়নের, যে বিশেষ করে পরিবহন ও যোগাযোগ খাতে এবারও অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু ওই অর্থে আমরা যদি দেখি কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সেটি মানে এগুলো ছাপিয়ে কেন আরও বেশি বরাদ্দ হচ্ছে না, এগুলো সে উত্তর জানবো। তবে দর্শক, তার নিচ্ছে আবার ছোট্ট একটি বিরতি, একটু পরেই সঙ্গে থাকুন। আবারও ফিরলাম, কথা বলছিলাম এবারের বাজেট নিয়ে। আমরা একটু শুরুতে যেতে চাই, চট্টগ্রামে যেতে চাই, সেখানে আছেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক অঞ্জন শেখর দাস। দাদা, একটু জানতে চাই, আমরা যেমন দক্ষিণ পশ্চিমাঞ্চলে চাওয়া পাওয়া শুনছিলাম এবং তিনি বেশ কিছু যৌক্তিক দাবি করছিলেন, তার ব্যবসা বান্ধব কিছু দাবি, যেটি কিনা তিনি বলছেন যে বাজেট চূড়ান্তভাবে যখন পাশ হবে তার আগে যাতে এগুলো বিবেচনা করা হয়। যদিও আজকে যা বাজেট পেশ হয়েছে, আপনারা এমন যারা বন্দরনগরীতে ব্যবসা বাণিজ্য করছেন, আপনাদের ব্যবসা বান্ধব কী কী দাবি রয়েছে যেগুলো চান যে এই বাজেটে যাতে সেগুলো পাশ হয়, যেগুলো আপনাদের ব্যবসাকে উপকৃত করবে? দেখুন, আসলে ব্যবসা বান্ধব এটা শুধু চট্টগ্রামের জন্য নয়, এটা পুরো বাংলাদেশের জন্য। আমরা যেটা চাইছি, যারা ট্যাক্স দিচ্ছে, যারা ভ্যাট দিচ্ছে, যারা আসলে ব্যবসা করতেছে, যারা কর্মসংস্থান করতেছে, তাদেরকে অনার করা হোক, তাদেরকে কোনো প্রেশারের আওতায় না আনা হোক। আমরা আসলে কমপ্লায়েন্সে থাকতে চাই। আমরা যারা ট্যাক্স দিচ্ছি, ভ্যাট দিচ্ছি, আপনি দেখেন যদি আরএমজি সেক্টরের কথা বলেন, আমরা কিন্তু সোর্সে ট্যাক্স আমরা অটোমেটিকলি আমাদেরকে দেওয়া হচ্ছে। এখন আমরা যেটা চাই, এখানে বিনিয়োগ বান্ধব বাজেটটা হোক, কর্মসংস্থান হোক, ফরেন এফডিআই এখানে আসুক। কর্মসংস্থান যদি না থাকে, শিল্প যদি এখানে না হয়, এই যে আমাদের মুদ্রাস্ফীতি এবং ওয়ার্ল্ড ওয়াইড যে ক্রাইসিস, এটাকে আসলে মোকাবেলা করা অনেক কঠিন হবে। যারা ট্যাক্স দিচ্ছে, যারা ভ্যাট দিচ্ছে, যারা দিচ্ছে, ওদেরকে আসলে সম্মান দিতে হবে, ওদেরকে হয়রানি থেকে মুক্ত করতে হবে। আরেকটা ব্যাপার, যারা ট্যাক্স দিচ্ছে না, ভ্যাট দিচ্ছে না, আপনি দেখেন গ্রামে গঞ্জে গিয়ে অনেকে ব্যবসা করতে, কোটি কোটি টাকার ব্যবসা করতেছে। অনেকগুলো ব্যবসা কিন্তু এটা ট্যাক্সের আওতার মধ্যে নেই। এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা যেমন ক্লিয়ারিং এর কথা বলি, ইম্পোর্টের কথা বলি, এইচএস কোডের কথা বলি, যখন আমরা যারা প্রকৃতভাবে ব্যবসা করতেছে তাদের এইচএস কোড নিয়ে যদি সমস্যা হয়, তাদের
র মেটেরিয়াল যদি অন টাইম ফ্যাক্টরিতে না ঢুকে তাহলে এখানে প্রোডাকশন হচ্ছে না, কর্মীরা ঠিকমতো কাজ পাচ্ছে না, যারা ওনার তারা ঠিকমতো বেতন দিতে পারছে না, তাদের এক্সপোর্টটা অন টাইম যাচ্ছে না। আমি যদি বলি যে আপনার এই যে যেমন আমাদের এক্সপোর্ট আরএমজি সেক্টরে এক্সপোর্টের কার্টুনকে এখন ওজন করা হচ্ছে, আমরা যারা ওজন করতেছি আমরা জানি না এখানে কোনটার ওয়েস্টেজ কত। আমি যদি ডেনিমের কথা বলি এখানে প্রায় 17% ওয়েস্টেজ আছে। জি, তারপরে আপনি আরএমজি সেক্টর যাতে আরো এগিয়ে যায় সে বিষয়ে যাতে বাজেটে একটু খেয়াল রাখা হয় নিশ্চয়ই সেই দাবিটি আপনি করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। আমরা একটু ফিরতে চাই দাদা আপনার কাছে। আমরা বিরতির আগে যে বিষয়ে বলছিলাম যে বাজেটে এবার নতুন করে মেগা প্রকল্প নেওয়া হয়নি, এটি দিয়ে আসলে কি দিক নির্দেশনা দেওয়া হয়? একটা হচ্ছে মেগা প্রকল্প কিন্তু অনেকগুলো শেষ হয়ে গেছে, অনেকগুলো শেষ হওয়ার পথে আছে। বরাদ্দ রাখা হয়েছে, চলমানগুলোতে বরাদ্দ রাখা হয়েছে। এইগুলো কিন্তু আপনার মেগা প্রকল্পে তাৎক্ষণিক সবগুলোর যে সুফল পাবেন তা না। ধরেন পদ্মা সেতু মূলত এখন পর্যন্ত হলো 9 ঘন্টার জার্নি আর 10 ঘন্টার জার্নি 3 ঘন্টা 4 ঘন্টায় চলে আসছে নিশ্চিতভাবেই। কিন্তু শিল্পায়ন হতে তো সময় লাগবে। ধরেন একটা বিদ্যুৎ হলো, বিদ্যুৎ প্রকল্প হলেও সেটা কলকারখানায় গিয়ে উৎপাদন বা একটা এই জায়গাগুলো মেগা প্রকল্প, ধরেন একটা মেট্রো রেল হয়। একটু ছোট্ট করে একটা বিষয় জানতে চাইবো যে আপনি জানেন যে 2026 সালের পরে কিন্তু আমরা এখন যে সুবিধা নিয়ে বৈদেশিক ঋণ পাই সেটি নাও পেতে পারি। সেক্ষেত্রে মেগা প্রকল্পগুলো যেহেতু বেশিরভাগই বৈদেশিক ঋণে হয়, এই সুযোগটা কাজে লাগানো দরকার ছিল কিনা? এইগুলো তো ধরেন এখন আর নতুন করে আপনি নিতে পারবেন না, 2-3 বছরের মধ্যে তো আর মেগা প্রকল্প সম্পন্ন করতে পারবেন। আর একটা হচ্ছে মেগা প্রকল্পের ঋণের দেশি ঋণ আছে, বিদেশি ঋণ আছে। আর একটা হচ্ছে এমন কোনো দৃশ্যমান জায়গাটা কিন্তু এখন নাই। 8-10টা যেটা নেওয়ার ছিল সেটা কিন্তু নিয়ে গেছে। বিদ্যুতে মোটামুটি একটা জায়গা চলে গেছেন, আপনার যোগাযোগে রেল, সড়ক সেতু, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে মোটামুটি একটা জায়গা চলে গেছেন, কর্ণফুলী টানেল বা ঢাকা মেট্রো রেল। নতুন করে আপনি মেগা প্রকল্প একমাত্র ঢাকা আশপাশে মেট্রো রেল ছাড়া আপনার কিন্তু এই মুহূর্তে খুব দরকারও নেই, সেই দিক থেকে ঠিক আছে। কিন্তু যেগুলো হয়েছে সেগুলো সুফলটা আপনার পেতে হবে, এটা হচ্ছে একটা দিক। অর্থনীতির আরও কতগুলো জায়গায়, যেমন খুলনা, চট্টগ্রামের এই ভাই কিন্তু একটা চমৎকার কথা বলছেন যে অনেকে ব্যবসা করছে কিন্তু আয় দেখাচ্ছে গ্রামে তাদেরই করের আওতায় আনার কথা বলছেন। করের আওতায় আমরা ফিরবো। একটু আপনাদের জানতে চাইবো, আজকে আমরা সারাদিন বাজেট নিয়ে সংবাদ প্রচার করেছি এবং আজকে আমরা নতুনভাবে শুরু করলাম এখন টেলিভিশন। আপনি সারাদিন ছিলেন, আপনার মানে একটু যদি ছোট্ট করে বলেন কেমন ছিল আয়োজন, কি মনে হয়েছে কাজ করতে গিয়ে, বাজেট, আজকে সংবাদ সংগ্রহ, কিংবা এই যে আমরা নতুনভাবে শুরু করলাম, আপনার কিছু কথা জানতে চাই এই বিষয়ে। রাকিব, সারাদিন আপনিও আমার সঙ্গে ছিলেন, আমরা সারাদিনই কাজ করেছি। আমাদের চ্যালেঞ্জটা ছিল মূলত হচ্ছে, যেহেতু আমরা ছোট্ট একটা স্টুডিও থেকে আবার নতুন একটা বড় স্টুডিওতে এলাম, এক ধরনের মেটামরফোসিস বলা যায়, রূপান্তর বলা যায়। সেখানে আমাদের মূল চ্যালেঞ্জটা ছিল হচ্ছে আমরা কত বেশি তথ্য উপস্থাপন করতে পারি, বাজেট কাভারেজটাকে কত বেশি আকর্ষণীয় করতে পারি, কত সহজভাবে মানুষের কাছে বলতে পারি, সেই চ্যালেঞ্জটা ছিল। সারাদিন আমরা সেই চেষ্টা করেছি। আমাদের সবার আগে দেওয়ার চেষ্টা ছিল নাকি নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা ছিল? নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা ছিল, শতভাগ। জি, এটা সাংবাদিকতার তো বড় চ্যালেঞ্জ। সাংবাদিকের জন্য এটি কিন্তু এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ, যে আমরা যাতে লাইক ভিউর ভিড়ে হারিয়ে না যাই, নির্ভুলভাবে আসলে তথ্য সরবরাহ করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাধারণ মানুষ অনেক সময় কিন্তু আবেগ থেকে অনেক কথা বলে, অথবা না জেনেও হয়তো কোনো কথা বলে বসে। সেটা তো সাংবাদিকের একটা দায়ের মধ্যে পড়ে যে নিজের অনেকে হয়তো যাচাই বাছাই না করে প্রচারও করে, সেটি না করা ছিল আজকে আমাদের মূল চ্যালেঞ্জ। নিশ্চয়ই আমরা জানি না কতটুকু সেটি পেরেছি, দর্শকরা ভালো বলতে পারবে। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। এই যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম 2024-25 অর্থ বছরের যে বাজেট আজকে পেয়েছিল তা নিয়ে, এবং আমরা শুরুতে যে কথাটি বলছিলাম যে টেকসই উন্নয়ন, নিশ্চয়ই সরকার সেই টেকসই উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাবে। এই বাজেট সেই দিকেই আমাদের কিনে যাবে, সেই প্রত্যাশা আজকের মতো শেষ করছি এখন প্রকাশ। নিশ্চয়ই আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আপনাদের কাছে আবার ফিরব। শুভরাত্রি।